সামনে মোনাজাত করে আমরা চলে যাব, যাতে গাড়ি ঘোড়ার যানজট থেকে আমরা যেন মুক্ত হইতে পারি। লঞ্চে যাবো ওই জন্য আমাকে যাই সামনে যাই আর কি, যাই আগে মোনাজাত দেব। এই 25 বছরের ভিতরে শুনি নাই কোনোদিন যে মোনাজাতের আগে মানুষ বারো নেয়। রাতেই মাঠ বুঝিয়ে দেয়া হবে সাদপন্থীদের। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিসির পক্ষ থেকে রোহিঙ্গা নির্যাতনের তথ্য সংগ্রহে প্রতিনিধি দল পাঠাবার আশ্বাস। ঠাকুরগাঁওয়ে সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহতদের বিরুদ্ধেই বিজিবির মামলা। আসামি করা হয়েছে 22 জনকে। নিহতদের স্বজনদের মামলা না নেয়ার অভিযোগ। বঙ্গোপসাগরের চ্যানেলে ডুবোচর থাকায় ঝুঁকি নিয়ে চলছে জাহাজ। দুর্ঘটনা এড়াতে বিকল্প রুট খুঁজছে বিআইডব্লিউটিএ। এবং চলে গেলেন সোনালী কাবিনের কবি আল মাহমুদ। সকাল 11টায় মরদেহ রাখা হবে শহীদ মিনারে। বাদ জোহর প্রথম জানাজা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় আজ জুবায়েরপন্থীদের আখেরি মোনাজাত। হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে সকাল 7:30 থেকে শুরু হয় এদিনের কার্যক্রম। এর আগে ভোর রাত থেকেই ইজতেমা ময়দানে সমবেত হতে থাকেন বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা। ইজতেমা ময়দান পেরিয়ে টঙ্গী স্টেশন রোড, আবদুল্লাপুর ও উত্তর এলাকায় অবস্থান নেন তারা। সকাল 10:30টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মানুষজন তো চলে যাচ্ছে ভাই, মানুষজন তো 15 বছর আগেই চলে যাচ্ছে। দেখ ভাই না ঝামেলা যানজট হয়, এর জন্য আমরা আগে বাড়াইছি। এখানে বাড়াইলে বাদে যেতে পারবো না, অনেক যানজট হইব। রাইট কুম্বলা যাই বাড়িতে ঠিক নাই। ওই আমরা সামনে যাই মোনাজাত দেব। এখানে সমস্যা কি? এখন ওই মাঠে আমাকে তো আজকে যাওয়া লাগবে, আমাকে লঞ্চের পথ, আমাকে পটুয়াখালী বাড়ি। তাই লঞ্চে যাবো ওই জন্য আমাকে যাই সামনে যাই আর কি, যাই আগে মোনাজাত দেব। যার কারণে আমরা মোনাজাত ছেড়ে যাচ্ছি, মানে সামনে মোনাজাত করে আমরা চলে যাব, যাতে গাড়ি ঘোড়ার যানজট থেকে আমরা যেন মুক্ত হইতে পারি। এই জন্য আমাদের গাড়ি করা আছে, গাড়ি সামনে আমরা গাড়ি থেকে চলে যাবো ইনশাল্লাহ। বার ডোগার মোনাজাতের আগে তো এই 25 বছরের ভিতরে শুনি নাই কোনোদিন যে মোনাজাতের আগে মানুষ বারো নেয়। আজকে দেখ চাষি বাড়িতেছে। ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল এবং তোহা খান তামিম। সেখানকার অবস্থা জানতে প্রথমেই যাচ্ছি রুমেলের কাছে। রুমেল। শফিক, সকাল 7:30 থেকে হেদায়েতি বয়ান শুরু হয়েছে। হেদায়েতি বয়ান দিচ্ছেন মাওলানা মোহাম্মদ খুরশিদ। তিনি পাকিস্তান থেকে আগত তাবলিগ জামাতের মুরব্বী এবং তার বয়ানটি বাংলাতে অনুবাদ করে দেওয়া হচ্ছে। আর আমরা যেটি জেনেছি, সকাল 10:30টার সময় আখেরি মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের, এবং তিনি গতবারের মতো এবারও বাংলাতেই মোনাজাত পরিচালনা করবেন। আমরা এমনটাই তাবলিগ জামাতের যারা কর্মীরা রয়েছেন এর ভিতরে, যারা মুরব্বীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। তো আপনি জানেন যে গতকাল থেকে ইজতেমাটি শুরু হয়েছে এবং এবার 2 দিন হচ্ছে ইজতেমা। আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই পর্বের সমাপ্তি ঘটবে এবং আগামীকাল থেকে তাবলিগ জামাতের যে অপর আরেকটি অংশ রয়েছে, অর্থাৎ ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি, তার যারা অনুসারীরা আছেন তারা আগামীকাল থেকে 2 দিনের জন্য আবার ইজতেমা আরেকটি অনুষ্ঠিত করবেন। তবে এখানে একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে আজকে যারা 2 দিন ধরে ইজতেমাতে অংশ নিয়েছেন, আখেরি মোনাজাতের পর থেকে এখানে যারা অংশ নিয়েছিলেন, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব মুসল্লিরা এসেছিলেন তারা এবং মাওলানা জুবায়েরের অনুসারী যেসব তাবলিগ জামাতের মুরব্বীরা আছেন, যারা এই অংশটি অর্থাৎ এই পর্বটি পরিচালনা করেছেন, তারা সবাই এই ইজতেমা ময়দান ছেড়ে যাবেন এবং এই পর্বে যেসব বিদেশি মুসল্লিরা অংশ নিয়েছেন তাদেরকেও এই আজকে আখেরি মোনাজাতের পরই এই ইজতেমা ময়দান সেটি ছেড়ে দিতে হবে, তেমনটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। এবং এরপরে আগামীকাল থেকে যে পর্বটি শুরু হবে
সেটি হচ্ছে আজকে আখেরি মোনাজাত শেষ হওয়ার পরে 6 ঘন্টার বিরতি। 6 ঘন্টার মধ্যে এই ইজতেমা ময়দানটি অর্থাৎ এখন যারা ইজতেমা অনুষ্ঠান করছেন তারা ছেড়ে দেবেন এবং 6 ঘন্টা পরে সেই পরবর্তীতে দ্বিতীয় পর্বে যারা অংশ নেবেন তারা এখানে অবস্থান নেবেন। এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে তাবলিগ জামাতের যে দুটি ধারার অনুসারী রয়েছে, অর্থাৎ যে দুজন শীর্ষ মুরব্বীকে যে দুটি অংশ অনুসরণ করে, তারা যেটি বলছেন যে এই দুই অংশের মধ্যে 10 দফার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তিটি দুই পক্ষই মেনে চলবেন তেমনটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশা করছেন। এবং তারা যেটি বলছেন সেই চুক্তি এবং সমঝোতা যদি তারা মেনে চলেন তাহলে এখানে আর কোনো ধরনের সমস্যা হবে না, তেমনটা তারা প্রত্যাশা করছেন। তো তারপরেও যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ে রেখেছেন এবং সব রকম প্রস্তুতিও তাদের রয়েছে। তো এখন মাত্র আধা ঘন্টা হয়েছে হেদায়েতি বয়ান শুরু হয়েছে, হয়তো আরও কয়েক ঘন্টা হেদায়েতি বয়ান চলবে, তারপরে 10:30টার দিকে আখেরি মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে। তো ইজতেমা ময়দানের অপর প্রান্তে টঙ্গী স্টেশন রোড এলাকায় আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। সেখানকার খবর জানতে চলে যাচ্ছি তামিমের কাছে। আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে রয়েছি যে ইজতেমার টঙ্গীর স্টেশন রোড এলাকার যেই গেটটা রয়েছে সেই গেটের এখানে। আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে এখানে কিন্তু ইজতেমার যে মূল ময়দান, সেই ইজতেমার মূল ময়দান থেকে ছাপিয়ে মুসল্লিদের কিন্তু যে ঢল, সেই ঢল কিন্তু একেবারে যে মেইন রোড রয়েছে, মেইন সড়ক রয়েছে, সেই স্টেশন রোডের যে প্রধান সড়ক, সেই সড়কে এসে পড়া ভিড় এখন আমরা লক্ষ্য করছি। হাজার হাজার মুসল্লি এখনই কিন্তু অবস্থান নিয়েছে এই সড়কের ওপরে এবং তারা যে কিছুক্ষণ পরে যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে সেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার যে প্রস্তুতি তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন। শফিক, আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে রাস্তার যে ডিভাইডার, সেই রাস্তার ডিভাইডারের উপরেও কিন্তু অনেকে অবস্থান নিয়েছেন এবং আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে ফুটওভার ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন দোকানের আশেপাশে ফুটপাতে এবং রাস্তার ওপরে কিন্তু মানুষ ইতিমধ্যেই কিন্তু অবস্থান নেওয়া হয়ে গেছে। অর্থাৎ তারা বলছেন যে এই যে আখেরি মোনাজাত প্রতি বছর ঘুরে আসে, আখেরি মোনাজাত দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া হয়, নিজেদের পরিবারের জন্য দোয়া হয়, আত্মীয় স্বজনের জন্য দোয়া হয়, নিজের আত্ম উন্নয়নের জন্য দোয়া করা হয়। সেই দোয়ায় অংশ নিতে তারা কিন্তু ভোর থেকেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু করেছেন। আর ইজতেমাকে কেন্দ্র করে আপনাকে বলে রাখি আগে থেকেই যেই ডিএমপির পক্ষ থেকে অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ কর্তৃপক্ষ অর্থাৎ প্রশাসনের যে সমস্ত সংশ্লিষ্ট শাখাগুলো রয়েছে সবাই কিন্তু এখানে যে আইন শৃঙ্খলার ব্যাপারে যে তৎপর রয়েছেন সেটি আমরা আসলে সকাল থেকেই লক্ষ্য করছি। পাশাপাশি আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে যানবাহনের যে নিয়ন্ত্রণ, আগে থেকে বলা হচ্ছিল যে যানবাহনের যে নিয়ন্ত্রণ অর্থাৎ যেদিন আখেরি মোনাজাত হবে সেই দিন থেকে শুরু করে, অর্থাৎ আমরা দেখেছি যে আব্দুল্লাহপুর থেকে শুরু করে ইজতেমা ময়দান হয়ে এদিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে শুরু করে এদিকে যদি আমরা বলে ধরি চারাগাড়ি পর্যন্ত পুরোপুরি কিন্তু যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ ডাইভারশন চলছে। এখানে কোন রকম কোন ইমার্জেন্সি ছাড়া অর্থাৎ অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন এখানে কিন্তু চলতে দেওয়া হচ্ছে না। তো সব মিলিয়ে বলা যায় যে কিছুক্ষণ পরেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে হাজার হাজার মুসল্লি যে ঢল দেশ বিদেশ থেকে এসেছে সেটি আসলে ইজতেমার যে মূল ময়দান, সেই মূল ময়দান থেকে ছাপিয়ে এখন একেবারে মূল যে সড়ক, সেই সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে মুসল্লিরা এবং কিছুক্ষণ পরে আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাতের পরেই মুসল্লিরা যার যার অবস্থানে চলে যাবেন। তো শফিক, এই ছিল আমার হাতে স্টেশন এলাকা থেকে ইজতেমার সবশেষ খবর। টঙ্গীর তোরাকতীর থেকে বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোহা খান তামিম এবং তার আগে জানিয়েছিলেন খান মোহাম্মদ রুমেল। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর 2টায় তিনি বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক এই সম্মেলনে যোগ দেন। 55তম এই সম্মেলনে 35টি দেশের রাষ্ট্রপ্রধান সহ 50টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চ পর্যায়ের নেতারা অংশ নেন। এতে বিশ্ব রাজনীতি, সমসাময়িক সমস্যা ও আগামী নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সম্মেলনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ফাতো বেনসুদার। এ সময় প্রধানমন্ত্রী 71-এ 25শে মার্চে গণহত্যার বিষয়টি তুলে ধরেন। আইসিসির প্রসিকিউটর জানান, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংগঠিত অপরাধের তদন্তে তথ্য প্রমাণ সংগ্রহে একটি প্রতিনিধি দল আগামী মার্চ মাসে বাংলাদেশ সফর করবে। এর আগে 2017 সালে নোবেল বিজয়ী সংগঠন ICAN এর নির্বাহী পরিচালক বিয়াত্রিস ফিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি আশা প্রকাশ করেন, দক্ষিণ এশিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখবে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রশংসাও করেন বিয়াত্রিস। এ বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম শহীদুল হক। বাংলাদেশে LNG টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি সফরেই এই সংক্রান্ত সমঝোতা স্মারক সই করবে ঢাকা আবুধাবি। প্রায় 25,000 কোটি টাকার এই প্রকল্প থেকে 1,000 মিলিয়ন ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে মিলবে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। একক প্রকল্পে মধ্যপ্রাচ্যের কোনো দেশের এটিই হবে এখন পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগ। রোববার সকালে জার্মানি থেকে আরব আমিরাতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অর্থনৈতিকভাবে শক্তিশালী এই দেশটি বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। এবার বড় ধরনের বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসছে দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি ইনক। পটুয়াখালীর পায়রায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনাল স্থাপন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই উদ্যোক্তারা। দেশের জ্বালানি নিরাপত্তা অর্জনে এই প্রকল্প বড় ভূমিকা রাখবে বলে আশা সরকারের। তারা 1000 MMCF একটা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার জন্য প্রস্তাব দিয়েছে। সম্পূর্ণ ইনভেস্টমেন্ট তারা করবে, প্রায় $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট করবে তারা। এটা আমাদের বাংলাদেশের জন্য বলা যেতে পারে বিশাল ইনভেস্টমেন্ট, বিশেষ করে মিডল ইস্ট থেকে এই প্রথম। রাষ্ট্রীয় সফরে 17 ফেব্রুয়ারি সকালে জার্মানি থেকে আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সামরিক মহড়ার প্রদর্শনীতে অংশ নেয়ার পাশাপাশি সফরে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। জানা গেছে এই সফরেই এলএনজি টার্মিনাল নির্মাণের সমঝোতা স্মারক সই হওয়ার কথা। এলএনজি বেসড অনেকগুলি পাওয়ার প্ল্যান্ট আসতেছে, এই কারণে রংপুর, ঠাকুরগাঁও, নওগাঁ এসব এলাকা পুরো বেলটাকে আমরা গ্যাসের আওতায় নিয়ে আসতে চাই, ইন্ডাস্ট্রির জন্য, পাওয়ার প্ল্যান্টের জন্য। জ্বালানির পাশাপাশি বিদ্যুৎ খাতেও আবুধাবি থেকে দেশে আসছে বড় বিনিয়োগ। সরকারের আশা, দেশে নির্মিতব্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও বিনিয়োগ করবে খনিজ সমৃদ্ধ দেশটি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চিরবিদায় নিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ও শক্তিমান কবি আল মাহমুদ। গত রাত 11:05 রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোনালী কাবিন খ্যাত এই কবি। 82 বছর বয়সী এই কবি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। চিরদিনের জন্য থেমে গেলেন সোনালী কাবিনের স্রষ্টা কবি আল মাহমুদ। সাহিত্য সাধনায় নিজেকে নিবেদিত করেন 50-এর দশকে। শুরুটা সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে, এরপর অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে বহুমাত্রিক সৃজনশীলতায় আধুনিক বাংলা সাহিত্যকে ঋদ্ধ করেছেন দুহাত ভরে। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নানা রোগে, আর শুক্রবার রাতে চিরদিনের জন্য চলে গেলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম এই কবি। নিউমোনিয়া সহ শারীরিক নানা জটিলতার কারণে গত 9 ফেব্রুয়ারি থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অনেকদিন থেকে তার ডিমেনশিয়া প্রবলেম এবং তার নিউরোলজিক্যাল প্রবলেম ছিল। তার কিছু তার হার্টেরও কিছু সমস্যা দেখা দিচ্ছিল। কবির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন স্বজন, ভক্ত, অনুরাগীরা। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশের। আমার বাবা একজন মহান মুক্তিযোদ্ধা। আমার বাবা দেশ স্বাধীন করেছেন কলমের সাহায্যে। আমার বাবা পরিচয় হচ্ছে একজন সৎ। আমরা সব সময় দেখেছি যে কোনো কিছুতে আমার বাবা কখনো সুবিধা নিতে চাননি। ওনার সৃষ্টি, ওনার জীবনযাপন, ওনার লাইফস্টাইল, এভরিথিং, ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। আমরা সকাল 11টার সময় শহীদ মিনারে যাব, ওনার লাশ থাকবে। হ্যাঁ, আর জোহরের নামাজের পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ওনার জানাজা হবে জাতীয় ঈদগাহ। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ কিংবা শিশুতোষ রচনা, সাহিত্যের সব শাখাতেই সমান বিচরণ ছিল কিংবদন্তি আল মাহমুদের। লেখালেখিতে উপজীব্য করেন চিরায়ত বাংলার জনজীবন, গ্রামীণ আবহ, লুকায়ত জীবন আর সাম্যবাদকে। আর তাই নিজের সৃষ্টিশীলতার কারণেই বাংলার সাহিত্য আকাশে উজ্জ্বল হয়ে থাকবেন আল মাহমুদ, এমনটাই মনে করেন সবাই। তিনি কত বড় কবি ছিলেন, কত বড় মানুষ ছিলেন। বাংলা ভাষা, সাহিত্য এবং সমগ্র বাংলাদেশ তার কাছে ঋণী। ওনার মাপের কবির জন্য আমাদের আসলে বাংলাদেশের মানুষকে অনেকদিন অপেক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গ এবং এই বাংলার মানুষ নানা সংকটে, নানা সময়ে বারবার মনে রাখবে।
1936 সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া এই কবি দীর্ঘদিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও। সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ নানা সম্মাননা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে উল্টো নিহতদের নামেই মামলা করেছে বিজিবি। নিহত 2 জন সহ 22 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 250 জনের বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতির নামও রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এতে চরম আতঙ্কে আছেন বহরমপুর গ্রামের মানুষ। এদিকে এলাকাবাসীর অভিযোগ, নিহতদের স্বজনদের মামলা নেয়নি থানা, তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁয়ের হরিপুর থানায় 2টি মামলা করেন 50 বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার জিয়াউর রহমান। একটিতে গরু পাচার ও ছিনতাইয়ের অভিযোগে 3 জনের নাম উল্লেখ করা হয়। এতে সংঘর্ষে নিহতদের মধ্যে সাদেক ও নবাব এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কাশেমকে আসামি করা হয়। অপর মামলায় সরকারি কাজে বাধা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে 19 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 250 জনকে আসামি করা হয়েছে। একটা হচ্ছে স্পেশাল পাওয়ার একটা, আর একটা হচ্ছে সরকারি কাজে বাধা দান, এই সংক্রান্তে আর 2টা মামলা। এই মামলায় 3 জনের নামে মামলা। যে 2-3 জন মারা গেছে তার মধ্যে 2 জনের কথা এজাহারে বলা, আর একজন নবাব, একজন সাদেক, এদের কথা এনে লাগে। আর সরকারি কাজে বাধা দানে 19 জন এজাহার নামে সহ অজ্ঞাত 2-250 জন। এদিকে এলাকাবাসীর অভিযোগ, নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করতে গেলেও তা এজাহারভুক্ত করতে গড়িমসি করছে পুলিশ, যদিও তা অস্বীকার করেন থানার ওসি। তো মামলা আমরা করবো কি তার আগে বিজিবি যা আর থানা কেস করার আমরা কোনো বুদ্ধি পাইনি। রাত 9টা পর্যন্ত আমরা ছিলাম ওখানে, তারপর দেখলাম যে বিজিবি ওখান থেকে হটে না, আমরা ওখান থেকে আর ঢুকতে পারলাম না। নিহতের পরিবারের স্বজনদের থেকে বলা হচ্ছে যে গতকালকে নাকি ওনারা আসছিল, আসার পরে মামলা করার জন্য, সেই মামলা নাকি নেওয়া হয়নি। না 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 না, কে আসছিলেন? আমার কাছে তো কেউ আসেনি ভাই, আমরা দরজা তো খোলা সবার। সংঘর্ষ ও মামলার পর জেলার বহরমপুর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে অনেকেই এলাকা ছাড়ছেন। গরিব মানুষ, আমরা খেটে না খেলে আমরা পেটে ভাতে চলতে পারবো না। তো স্বামীর আঘাত আমাদেরকে মাঠে ঘাটে হাটে বাজারে যেতেই হবে, তাদের তো আমরা নিরাপত্তা পাই না। এখন আমাদের খাওয়া দাওয়া সব বারণ হয়ে গেছে, এখন কেমন করে বাড়িতে রহবো আমরা খুব চিন্তাতে পড়ে গেছি। এই বিজিবির সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু শাস্তি চাই। আমরা টাকা পয়সা কিছু চাই না, আমরা শুদ্ধভাবে আমরা শাস্তি চাই। আবার যদি এদের স্বামীদেরকে ধরে নিয়ে চলে যায়, ছেলেদেরকে ধরে নিয়ে চলে যায়, এরা আবার কিভাবে কি করবে? এখন তো আমরা দেশে বসবাস করতে হবে, আমরা শান্তি চাই, এটা সরকারের কাছে আমরা বিচার চাই। গরু চোরাচালানের অভিযোগে গত মঙ্গলবার বহরমপুর গ্রামবাসীর গরু জব্দ করার সময় এলাকাবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়। এ সময় এলোপাতাড়ি গুলি চালায় বিজিবি, এতে 3 জন নিহত হন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। শুক্রবার ছুটির দিন বিকেলে উপচে পড়া ভিড় ছিল অমর একুশে গ্রন্থমেলায়। সব বয়সী পাঠকের মিলন মেলায় পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। মেলার সব সময় যতই গড়াচ্ছে, বই কেনার সংখ্যাও বাড়ছে। ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবার নিয়ে মেলায় যান। অনেক প্রকাশনীতেই দেখা যায় লেখকদের অটোগ্রাফ দিতে। সকালে শিশু প্রহর ছিল খুদে পাঠকদের পদচারণায় মুখর। প্রাণের মেলায় ঘুরে ঘুরে বই দেখার পাশাপাশি তাদেরও বই কিনতে দেখা গেছে। রঙিন করে সাজানো চত্বরে শিশুরা ব্যস্ত হয়ে পড়ে নানা রকম বই নিয়ে। পাশাপাশি কৈশোর তারুণ্যের কর্নারে আজ শিশুদের জন্য লোক সংস্কৃতি গবেষক ডক্টর আশরাফ সিদ্দিকীর শিশুতোষ রচনা পাঠ করা হবে। পূর্ণ হয়ে উঠেছে। গত কয়েক মাসে এই অঞ্চলে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে বেশ কয়েকটি পণ্যবাহী লাইটারেজ জাহাজ। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে জাহাজ চলাচলের জন্য নতুন রুট খুঁজছে বিআইডব্লিউটিএ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 30 বছরের স্যাটেলাইট ইমেজে দেখা যায় বঙ্গোপসাগরের চট্টগ্রামের সন্দ্বীপ হয়ে নোয়াখালীর হাতিয়া এবং লক্ষ্মীপুরের চরগজারিয়া এলাকায় ব্যাপক ভূমির পরিবর্তন ঘটছে, যার দূরত্ব চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 120 কিলোমিটার। প্রায় এখানে যেমন ভূমির ভাঙা গড়ার ঘটনা ঘটে, তেমনি সৃষ্টি হচ্ছে অসংখ্য ডুবোচর। দ্বীপের প্রধান পলি আসার পথ
কাজে এখানেই পলি আসতে থাকবে, কিছুটা পলি জমবে, কিছুটা সমুদ্রের দিকে যাবে। মূলত চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে লাইটারের জাহাজগুলো এই রুটেই বিভিন্ন নদী বন্দরগুলোতে যাওয়া আসা করে, কিন্তু ডুবোচরগুলো আগে থেকে শনাক্ত না হয় প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছে পণ্যবাহী লাইটারের জাহাজ। এই সন্দ্বীপ শোলে কারণ ওখানে পানি থাকে না, ওইখানে ফুল জোয়ারে জাহাজগুলি ক্রস করতে হয়। বিআইডব্লিউটি এর তথ্য অনুযায়ী পণ্যবাহী লাইটারের জাহাজ চলাচলের জন্য অন্তত 4 থেকে 5 মিটার গভীরতা প্রয়োজন। যে সকল জাহাজ বন্দরে আসবে বা বন্দর থেকে যাবে সেগুলোর জন্য আমরা ওই ড্রেজিংটা মেনটেন করি আমাদের অ্যাজ পার আওয়ার নেভিগেশনাল রুট। এর বাইরে ইনল্যান্ড কোস্টাল ভেসেল বা ইনল্যান্ড ভেসেলগুলো যাতায়াতের যে বিষয়টা সাধারণত আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দেখে থাকে। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে বিকল্প রুটের সন্ধানে নেমেছে বিআইডব্লিউটিএ। জরিপের মাধ্যমে আমরা 1 কিলোমিটার দক্ষিণে একটা নতুন চ্যানেল আবিষ্কার করেছি। তা আমরা এই সপ্তাহ থেকেই জাহাজগুলোকে নতুন চ্যানেল দিয়ে যাওয়ার জন্য একটা নির্দেশনা দিব। প্রতিদিন চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে থাকা জাহাজ থেকে পণ্য বোঝাই করে কয়েকশো লাইটারের জাহাজ এই রুটে যাওয়া আসা করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুবায়েরপন্থীদের আখেরে মোনাজাতে যোগ দিতে বিশ্ব ইজতেমায় ঢল, যানজট আতঙ্কে ফিরতি পথেও মুসল্লিরা। রাতেই মাঠ বুঝিয়ে দেওয়া হবে সাদপন্থীদের। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিসির পক্ষ থেকে রোহিঙ্গা নির্যাতনের তথ্য সংগ্রহে প্রতিনিধি দল পাঠাবার আশ্বাস। বঙ্গোপসাগরের চ্যানেলে ডুবোচর থাকায় ঝুঁকি নিয়ে চলছে জাহাজ, দুর্ঘটনা এড়াতে বিকল্প রুট খুঁজছে বিআইডব্লিউটিএ। এবং চলে গেলেন সোনালী কাবিনের কবি আল মাহমুদ। সকাল 11টায় মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, বাদ জোহর প্রথম জানাজা। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।